জাহান_উম্মি। পর্ব। চিন্তায় অস্থির অথই। চিন্তা করতে করতে আজ সারা পথ হেঁটে হেঁটে এসেছে ভার্সিটিতে। অবশ্য ভার্সিটি ওদের বাড়ি থেকে বেশি দূরে না। হেঁটে যেতে 15 মিনিট সময় লাগে। অথই দাঁত দিয়ে নখ কাটতে কাটতে ভার্সিটিতে ঢুকলো। প্রবেশ করতেই সবার আগে নজর গেল বাইকে বসে থাকা আড্ডার্ত রুদ্রিকের দিকে। রুদ্রিক আজ সম্পূর্ণ কালো রূপে নিজেকে রাঙিয়ে এসেছে। ব্ল্যাক টি শার্ট, তার উপর ব্ল্যাক শার্ট পরেছে, সাথে ব্ল্যাক ডেনিম প্যান্ট। অনেক আকর্ষণীয় লাগছে রুদ্রিককে। কথার তালে তালে যখন হুট করে হাত দ্বারা ব্রাশ করে চুলে, ওই দৃশ্যটুকু দেখে গলা শুকিয়ে যায় অথইয়ের। আচমকা রুদ্রিক ওর দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল। এরপর ওকে চোখ টিপে দিল। অথই যেন হার্ট অ্যাটাক করে বসলো এটা দেখে। দ্রুত চোখ সরিয়ে হুড়মুড় করে দৌড় দিয়ে তৎক্ষণাৎ সেই স্থান ত্যাগ করল। চরম ভুয়ো লোকটা। কাল কি এক কাণ্ড ঘটিয়ে চলে গেল। অথইয়ের স্বাভাবিক হতে কয়েক ঘন্টা লেগেছে। তারপরেও রাতে ঘুমোতে পারেনি। চোখ বন্ধ করলেই শুধু রুদ্রিকের দেওয়া চুমুর দৃশ্যটুক বারবার চোখের পাতায় ভেসে উঠছিল। এভাবে কি ঘুমানো যায়? বজ্জা তো লোক। ওকে এইভাবে ছুটতে দেখে মাথা নিচু করে ঠোঁট কামড়ে হাসল রুদ্রিক। ওকে এইভাবে হাসতে দেখে নীল বলে উঠল, কিরে হাসছিস কেন? রুদ্রিক বলে, এমনি কিছু না। তা তোরা বল, কোথায় যেন ট্যুরে যেতে চাচ্ছিস? জেনি সবসময়ের মতো বলল, কক্সবাজার যাই, সেখানে অনেক মজা হবে। সিয়াও জেনির কথায় সহমত পোষণ করল। হ্যাঁ, জেনি ঠিক বলছে, আমরা কক্সবাজার যেতে পারি। অনেক বিড়বিড় করে বলে, জেনির চামচি কোথাকার। জেনি যা বলে তার সাথে সাথে শুধু মাথা নাড়ায়। জাস্ট অসহ্য। সিয়া ভ্রু কুঁচকালো অনিককে এইভাবে বিড়বিড় করতে দেখে। প্রশ্ন করে, আপনি কি কিছু বলছেন আমায়? অনিক জোরপূর্বক হেসে বলে, আরেহ কি বলেন এসব? আপনাদের কিছু বলার সাধ্য কি আমার আছে? আমার গর্দান নাকে টেনে ফেলবেন? সিয়া মুখ ভেঙচি কাটল। বাতাস বইছে, সেই বাতাসের তালে উঠছে মারিয়ার চুল। নীলের বেশ ভালো লাগছে। নীল বাইকে বসে আছে আর ওর সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মারিয়া। সেদিন মারিয়াকে নিয়ে ঘুরতে গিয়েছিল ঠিকই নীল, তবে সুযোগ হাতছাড়া করেনি। রুদ্রিক, ইহান, অনিক, সাফাত ওরা মিলে সব সাজিয়ে গুছিয়ে রেখেছিল একটা রেস্টুরেন্ট। সেখানে নীল মারিয়াকে নিয়ে গিয়েই প্রপোজ করেছিল। মারিয়াও একসেপ্ট করে নিয়েছিল, কারণ ও নিজেও তো নীলকে ভালোবাসে। তবে এর বিনিময়ে নীলের পকেট পুরো ফাঁকা করে দিয়েছিল ওরা। ওদের প্রেম হয়ে যাওয়ার কারণে ট্রিট দিতে হয়েছিল। নীল মারিয়ার দিকে মুচকি হেসে তাকিয়ে আছে। মারিয়াকে দেখছে মন ভরে। মেয়েটা ক্ষণে ক্ষণে বিরক্ত হচ্ছে। বাতাসে ওরা খোলা চুলগুলো বেশ বিরক্ত করছে ওকে। নীলের ভালো লাগে মারিয়াকে খোলা চুলে দেখতে, কিন্তু মেয়েটা বিরক্ত হচ্ছে। এই জন্যে নিজের হাতে পড়ে থাকা রাবার ব্যান্ডটা দিয়ে মারিয়ার চুলগুলো খুব যত্ন সহকারে বেঁধে দেয়। মারিয়া প্রথমে অবাক হয়েছিল, পরক্ষণে নিজেকে সামলে নিয়ে লজ্জায় লাল হয়ে যায় মেয়েটা। আর ওর লজ্জারাঙা মুখটা নীল তৃপ্তি নিয়ে দেখে। এদিকে ওদের এমন রোমান্টিক মুহূর্ত দেখে অনিক হা হুতাশ করে উঠল। আজ সিঙ্গেল বলে তোরা এইসব করে আমাকে এইভাবে হিংসার আগুনে রখার করে দিবি? এখানে যে আমরা কতগুলো সিঙ্গেল মানুষ আছি তোর চোখে পড়ে না? সবাই হেসে দিল অনিকের এমন কথায়। নীল বলল, তোকে তো কেউ বলেনি হিংসের আগুনে জ্বলতে? তুই কেন একটা মেয়ে পটিয়ে ফেলছিস না? আরে তোর কপাল ভালো দেখে কি আমাদের কপালও এমন ভালো হবে তার গ্যারান্টি কি? আমাদের মারিয়া বেশ শান্তশিষ্ট একটা মেয়ে, শুধু চলাফেরা করে 2টা অশান্ত মেয়ের সাথে। তাতে কি হয়েছে? ও ওই 2টা থেকে আলাদা। তুই অনেক লাকি। আর আমি প্রেম করতে গেলে আমার কপালে আসবে মেকআপের ফ্যাক্টরি, ন্যাকার উপর পিএইচডি করা। যে কথায় কথায় খালি বলবে, বাবু খাইছো, বাবু খাইছো। জাস্ট অসহ্য। আমার এমন ন্যাকা মেয়েদের একটুও পছন্দ না। তাই তো দেখিস নাইসিয়ার সাথে ব্রেকআপ করে নিয়েছি। লাস্টের কথাটা বলে অনিক নিজেই হতভম্ব হয়ে যায়। কথার তালে তালে মুখ ফসকে বলে ফেলেছে, না হলে এভাবে ও বলতে চায়নি। এদিকে সিয়ার চোখে জল টইটুম্বুর করছে। শেষে নিজের কান্না লুকাতে না পেরে বহু কষ্টে শুধু এটুকু বলল, জেনি, মারিয়া আমি ক্লাসে যাচ্ছি।
তোরা চলে আসিস। সিয়া উল্টো ঘুরে দ্রুত পায়ে চোখ মুছতে মুছতে চলে গেল। সিয়াকে এইভাবে যেতে দেখে সবারই মন খারাপ হয়ে গিয়েছে। ইহান থমথমে মুখে বলল, ব্রেক আপ করে ফেলেছিস, ভালো কথা। তাহলে কথায় কথায় সেই বিষয় টেনে নিয়ে আসিস কেন? দেখলি তো মেয়েটা কিভাবে কাঁদতে কাঁদতে চলে গেল। অনেক মাথা নিচু করে আছে। রুদ্রিক গম্ভীর কণ্ঠে বলল, তোর এভাবে বলা একদম ঠিক হয়নি। তুই ব্রেক আপ করে নিয়েছিস, এই জন্যে আমরা কেউ কিছু বলিনি। কারণ এটা তোর ব্যক্তিগত বিষয়, যেখানে আমরা হস্তক্ষেপ করতে চাইনি। তবে একটা বিষয় আমরা সবাই জানি, এমনকি তুইও জানিস, যে সিয়া সত্যিই তোকে ভালোবেসেছিল। ইনফেক্ট এখনো ভালোবাসে। তুই যেসব কারণে ওর সাথে ব্রেক আপ করেছিলি। মেয়েটা হাজারবার বলেছিল ও নিজেকে বদলে নেবে, তাও যেন তুই ওকে ছেড়ে না যাস। আমরাও বুঝিয়েছিলাম, কিন্তু তুই মানিসনি। মেয়েটাকে কতটা হার্ট করে তুই ব্রেক আপ করে দিলি। সাফাত রুদ্রিকের কথায় সহমত পোষণ করে বলে, রুদ্রিক একদম ঠিক বলছে অনিক। আর তাছাড়া তুই যেসব কথা বলে আজ ওকে কষ্ট দিলি, ও কি এখন তা করে? ও সেদিনের পর থেকে নিজেকে বদলে নিয়েছে। ও এখন আর আগের সিয়া নেই। ওয়েস্টার্ন বাদ দিয়ে এখন শালীন পোশাক পরে। আগে যে মেয়ে সবসময় মেকআপের আস্তরণ মুখে মেখে থাকতো, সে এখন চোখে একটুখানি কাজল আর ঠোঁটে একটু লিপজেল ছাড়া কিছুই দেয় না। নিজের কথাবার্তা, চালচলন সব বদলে ফেলেছে। আর তাকেই কিনা তুই এইভাবে কথায় কথায় পুরনো কথা তুলে কষ্ট দিস। মারিয়া করুণ গলায় বলে, ও তোকে এখনো অনেক ভালোবাসে ভাইয়া। মেয়েটা রাতে ঠিকমতো ঘুমায় না। প্রতিটা রাত তোর জন্যে কেঁদে বালিশ ভিজায়, যার একমাত্র সাক্ষী আমি। অনেক সবার কথা শুনে স্তব্ধ হয়ে গেল। সবার বলা প্রতিটা কথা ভীষণভাবে ওর হৃদয় নাড়িয়ে দিয়েছে। ও যে কাকে কি বলে, কিভাবে জবাব দিবে ভেবে পাচ্ছে না। আসলে জবাব দেওয়ার মতো কোনো ভাষা নেই ওর কাছে। তবে কি ও সত্যিই অনেক বেশি কষ্ট দিয়ে ফেলল সিয়াকে? মেয়েটার মন ভেঙে দিয়ে অনেক বড় অপরাধ করে ফেলেছে ও। অনুশোচনায় হৃদয় পুড়ে গেল অনিকের। সহ্য করতে না পেরে সেখান থেকে হনহন করে হেঁটে চলে যায়। ওর যাওয়ার দিকে তাকিয়ে সবাই দীর্ঘশ্বাস ফেলে। যারা মন থেকে বুঝতে চায় না, তাদের হাজার বুঝিয়েও লাভ নেই। তাই বাকি কেউ আর ঘাটল না, সবটা ভবিষ্যতের হাতে ছেড়ে দিল। এদিকে মাঠের মাঝখানে গোল হয়ে বসে আছে অথই, রিধি, পিহু, প্রিয়ান আর আহিদ। অথই রাগী চোখে সবার দিকে তাকিয়ে। সবাই দাঁত কেলিয়ে তাকিয়ে আছে অথইয়ের দিকে। অথই রাগী গলায় বলে উঠল, তোদের সবার মরা একসাথেই মরছিল কালকে। আমি ফোন করে বললাম যে আমায় কাল দেখতে আসবে, আর তোদের সবগুলোর একসাথেই এক এক জায়গায় যেতে হলো। পিহু কিছু বলতে নিবে অথই তার আগেই ওকে ধমকে উঠল, তুই তো কোনো কথাই বলবি না? তোকে কতগুলো ফোন করেছি আমি, একটাও রিসিভ করেছিস? শেষে ফোনটা বন্ধ করে রেখে দিয়েছিলি। পিহু মাথা নিচু করে মিনমিন করে বলে, সে তো আমি প্রিয়ান আর আহিদের উপর রাগ করে এমন করেছি। শয়তানগুলো আমাকে না জানিয়ে ঘুরতে চলে গিয়েছে। হ্যাঁ, তাই জন্যে তুই আমার কল পিক করবি না। পিহু কোনো জবাব দিল না। আহিদ বলে উঠল, আরে তুই এত রেগে আছিস কেন? দেখতেই তো এসেছে জাস্ট তোকে। বিয়ে তো আর হয়ে যায়নি, তাই না? তোর বিয়ের সময় দেখিস আমরা 1 মাস আগেই তোর বাড়িতে এসে হাজির হব। তাছাড়া আঙ্কেল যে তোকে এত তাড়াতাড়ি বিয়ে দিবে না তা আমরা জানি। হ্যাঁ রিধি, আহিদ ঠিক বলছে। তুই এমন রাগ করছিস কেন? আর দেখতে তো আমাকেও এসেছিল 2-1 বার। মেয়েরা বড় হলে এমন হয়ে থাকে, বলল রিধি। ওদের কথায় যেন তরতারিয়ে অথইয়ের রাগ বাড়ছে। ওরা কেউ অথইয়ের কথা সিরিয়াসলি নিচ্ছে না। অথই সবার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, কাল শুধু দেখতে আসলে আমি রাগ করতাম না। ব্যাপারটা তোরাও জানিস। তাহলে কেন রেগে আছিস? আহিদের প্রশ্নে অথই কিছুক্ষণ চুপ থাকলো। তারপর দূরে মাঠের ওই প্রান্তে আড্ডারত রুদ্রিকের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। ঠান্ডা গলায় বলল, কারণ কাল আমার বিয়ে হয়ে গিয়েছে। প্রিয়ান পানি খাচ্ছিল। অথইয়ের মুখে বিয়ের কথা শুনে ওর নাকে মুখে পানি উঠে যায়। ওর সামনে ছিল পিহু, ওর মুখের পানি সব গিয়ে পড়ে পিহুর উপর। এদিকে পিহু বেচার প্রিয়ানের এমন কাণ্ডে কোনো রিয়েকশনই দিল না।
আসলে ও রিয়েকশন দিতে ভুলে গিয়েছে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ওইভাবেই একে অপরের মুখের দিকে চাওয়াচাওয়ি করল। এরপর হুট করে সবাই একসাথে হেসে উঠল। ওদের হঠাৎ এমন হাসিতে অথই ভড়কে যায়। পিহুর হাসতে হাসতে চোখের কোণে জল জমে গিয়েছে। ও বহু কষ্টে হাসি থামিয়ে বলে, অথই দেখ, এমন ফাউল মজা করিস না রে। হাসতে হাসতে আমার পেট ব্যথা করছে। রিধিও হাসতে হাসতে বলে, তুই বিয়ে করে নিয়েছিস, অন্তত এটা নিয়ে আমাদের সাথে মজা করিস না। আমরা আমাদের হাসি থামাতে পারছি না। তুই আর বিয়ে? ভাই আমি শেষ, বলল আহিদ। এদিকে প্রিয়ান হাসির কারণে কিছু বলতেও পারছে না। অথই ওদের অহেতুক হাসি দেখে উঠে দাঁড়ালো। রাগে ওর সারা শরীর থরথর করে কাঁপছে। ও কি একটা সিরিয়াস কথা বলল আর বেয়া দবগুলো কিভাবে হুটোপুটি করে হাসছে। অথই রাগে প্রায় চিৎকার করে বলে উঠল, আমি সত্যি বলছি, আমার কাল বিয়ে হয়ে গিয়েছে। আল্লাহ কসম করে বললাম, আমি মিথ্যে বলছি না, সত্যি আমার বিয়ে হয়ে গিয়েছে। বলতে বলতে অথইয়ের চোখ জলে ভরে উঠল। বন্ধুদের ছাড়া এইভাবে হুট করে বিয়েটা হয়ে গিয়েছে, সেটা ভাবলেই ওর কষ্টে বুক ফেটে যায়। এদিকে এইবার যেন ওদের চারজনের টনক নড়ল। অথই যে সত্যি সত্যি মিথ্যে বলছে না সেটা বিশ্বাস করলো ওরা। চোখ বড় বড় করে তাকিয়ে আছে ওরা। হঠাৎ ধরাম করে কিছু একটা পড়ার শব্দ হতেই ওদের হুঁশ আসে। কিসের শব্দ হলো সেটা বোঝার জন্যে শব্দের উৎসের দিকে তাকিয়ে দেখে প্রিয়ান মাঠের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। অথইয়ের মুখে এমন একটা কথা শুনে বেচারা সহ্য করতে পারিনি, তাই জ্ঞান হারিয়ে ফেলেছে। রিধি শুকনো ঢোক গিলল। ব্যাগ থেকে পানির বোতল বের করে আহিদের কাছে দিয়ে বলে, পানি ছিটিয়ে দে ওর চোখে মুখে, জ্ঞান ফেরা ওর। পিহুর আগে দুঃখে অজ্ঞান হয়ে পড়ে থাকা প্রিয়ানকে ধাক্কা মেরে বলল, এই বা তারা চিহ্নটারে মন চাইতাছে ঠাটাইয়া দুইটা থা ব্রা মারি। এমন সিরিয়াস মুহূর্ত এইটা, এমন অজ্ঞান হয় কিভাবে? আহিদ প্রিয়ানের চোখে মুখে পানির ছিটা দিয়ে বলল, ও এমন ডেঞ্জারাস সিরিয়াস কথা শুনেই জ্ঞান হারিয়েছে পিহু। পানি টানি খাইয়ে প্রিয়ানের জ্ঞান ফিরিয়ে আনা হলো। ও জ্ঞান ফিরার পরও এখনো হা করে তাকিয়ে আছে অথইয়ের দিকে। বেচারার এখনো কষ্ট হচ্ছে অথইয়ের কথাটা বিশ্বাস করতে। অতি কষ্টে বেচারা চুপ করে আছে। পিহু মাথায় হাত দিয়ে বসে আছে। রীতিমতো সবাই প্রচন্ড শক পেয়েছে। এদিকে রিধি উঠে গিয়ে ধরে অথইকে ওদের পাশে বসালো। অথইয়ের থমথমে মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিভাবে কি হলো অথই? আর বিয়েটা কার সাথে হলো? ছেলের ছবি টবি আছে? থাকলে দেখা। অথই গম্ভীর মুখে জবাব দেয়, উনাকে তোরা চিনিস? খুব ভালোভাবেই চিনিস। অথইয়ের কথায় সবাই আবার একে অপরের দিকে তাকালো। আহিদ জিজ্ঞেস করলো, কে সে অথই? কে সে যাকে আমরা চিনি? অথই সবার দিকে এক পলক তাকালো। পর পর দু তিনটা ঢোক গিলল। প্রথম কথাটাই এদের হজম করতে এত কষ্ট হচ্ছে। তাহলে রুদ্রিকি যে ওর স্বামী সেটা শুনলে না জানি কি করবে। অথইকে চুপ থাকতে দেখে পিহু অধৈর্য হয়ে বলে, কি হলো বলছিস না কেন? কে সে? অথই দীর্ঘশ্বাস ফেলল। তারপর বলে উঠল, সে আর কেউ না, ইহান ভাইয়ার বেস্ট ফ্রেন্ড আরিহান রুদ্রিক মির্জা। অথইয়ের কথাটা বলতে দেরি, প্রিয়ানের আবার অজ্ঞান হতে দেরি নেই। বেচারা অজ্ঞান হয়ে চিটকটাং হয়ে পড়ে গিয়েছে। পানি টানি খাইয়ে প্রিয়ানের জ্ঞান ফিরানো হয়েছে। বেচারা এখনো হা করে তাকিয়ে আছে অথইয়ের দিকে। বাকি বন্ধুরাও প্রচন্ড ঝটকা খেয়েছে। অথই মাথা নিচু করে বসে আছে। একটু আগেই সম্পূর্ণ ঘটনা বিস্তারিতভাবে বলেছে ও। নীরবতা প্রথমে আহিদি ভাঙল। যা হওয়ার হয়ে গিয়েছে, এখন আর এইভাবে মুড অফ করে বসে থাকা লাগবে না। সবটা আনএক্সপেক্টেড ছিল। তুই নিজেও এটা জানতি না যে তোর এইভাবে হুট করে বিয়ে হয়ে যাবে। অথই করুণ চোখে তাকালো আহিদের দিকে। বলল, কিন্তু তোদের কষ্ট দিয়ে ফেললাম তো আমি। আমাদের সবার বিয়ে নিয়েই আমাদের সব বন্ধুদের অনেক এক্সপেকটেশন আছে। সেখানে আমি এইভাবে হুট করে বিয়ে করে তোদের সব আশায় পানি ঢেলে দিয়েছি। রিধি দীর্ঘশ্বাস ফেলল। অথইকে বলল, আমরা কেউ কষ্ট পাইনি অথই। কষ্ট পেতাম কখন জানিস? যখন বিষয়টা এমন হতো যে তুই ইচ্ছে করে আমাদের না জানিয়ে বিয়ে করে নিয়েছিস। তাহলে রাগ করতাম, মানে প্রচুর রাগ করতাম।
কিন্তু এখন ঘটনা উল্টো। তোর যে গতকাল বিয়ে হবে সেটা তো তুই নিজেই জানতি। এখানে আমরা আর কি করব? তাছাড়া বিষয়টা যে একেবারেই আমাদের জানাসনি এমন না কিন্তু। তুই তো আমাদের ফোন করে জানিয়েছিলিস যে তোকে কাল দেখতে আসবে। আর এর পরের ঘটনা সম্পূর্ণ তোর অজানা ছিল। তাই আমরা কেউ কষ্ট পাইনি। অথই ঠোঁট হাসি ফুটে উঠল। সত্যি বলছিস? 100%। পিহু হেসে বলে উঠল। আর তাছাড়া আমাদের আশায় পানি ঢেলে দিয়েছিস সেটা তোকে কে বলল? তোর মাত্র বিয়ে হয়েছে। কিন্তু রুদ্রিক ভাইয়ারা তো আর তোকে এখনো উঠিয়ে নেয়নি। সেটার অনেক দেরি আছে এখনো। তখন তো নিশ্চয়ই ঢাকঢোল পিটিয়েই তোকে বউ বানিয়ে নিয়ে যাবে। তখন আমরা জম্পেশ মজা করব। একদম আহিদের কথা মতো 1 মাস আগে থেকেই তোর বাড়িতে এসে পড়ব। এখন বল আমরা কেন শুধু শুধু মন খারাপ করব? পিহুর কথায় অথই, রিধি, আহিদ হেসে দিল। কিন্তু হঠাৎ ওদের সবার নজর প্রিয়ানের দিকে যায়। ও বেচারা এখনো একইভাবে বসে আছে। আর ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে অথইয়ের দিকে। এইবার যেন রাগ উঠে গেল অথইয়ের। আশ্চর্য! ওর এমন ব্যবহারের মানে কি? অথই উঠে গিয়ে মারল এক ধাক্কা প্রিয়ানকে। ধাক্কা খেয়ে প্রিয়ান মাঠে পড়ে গেল। এইবার যেন হুঁশ আসল প্রিয়ানের। মৃদু আর্তনাদ করে উঠে বলে, ও মা গো! কোমরটা আমার মনে হয় ভেঙেই ফেলেছে। বেশ করেছি। তুই অমন আহাম্মকের মতো তাকিয়েছিলিস কেন? তো আমি কি করব? তুই যেই শখ দিয়েছিস সেটা আমার হজম করতে সময় লাগবে না? এখন আমাকে ধরে উঠা প্লিজ। অথই হাত বাড়িয়ে দিল প্রিয়ানের দিকে। প্রিয়ান অথইয়ের হাত ধরে শয়তা নি হাসি দিল। তারপর অথইকেও টেনে মাঠের মধ্যে ফেলে দিল। প্রিয়ান উঠে বসল, তারপর হু হা করে হেসে দিল অথইয়ের অবস্থা দেখে। এদিকে অথই দ্রুত উঠে বসল। তারপর রেগেমেগে তাকালো প্রিয়ানের দিকে। দাঁত খিচে বলল, প্রিয়ানের বাচ্চা, তোকে আজ আমি করে ফেলবো। তুই শুধু দাঁড়া। অথইয়ের মুখে এমন কথা শুনে প্রিয়ান উঠে দৌড় লাগালো। যেতে যেতে বলে, আমি শুধু প্রিয়ান। কারণ প্রিয়ানের এখনো বাচ্চা হয়নি। তুই শুধু দাঁড়া, তারা চিহ্ন। তোকে যদি আমি রে আলু ভর্তা না বানাই। প্রিয়ান ছুটছে, পিছে পিছে ছুটছে অথই। এদিকে রিধি, পিহু আর আহিদ হাসতে হাসতে শেষ। অনেক কষ্টে প্রিয়ানকে ধরতে পারল অথই। অতঃপর প্রিয়ানের পিঠে অথইয়ের হাতের কয়েকটা কিল পড়ল। এদিকে রুদ্রিক, ইহান, সাফাত, নীল, মারিয়া, জেনি ওরা সবাই অথই আর প্রিয়ানের এমন ছোটাছুটি দেখছিল। রুদ্রিকের বেশ ভালোই লাগে অথইয়ের এমন বন্ধুদের সাথে বাচ্চামো করতে দেখতে। এই কঠোর, রাগী মেয়েটা বন্ধুদের কাছে এলেই একদম বাচ্চাদের মতো হয়ে যায়। রুদ্রিকের মনটা বেশ হালকা লাগছে অথইকে হাসি খুশি দেখতে। ওর মনটা খারাপ ছিল। শুধু ভেবেছিল মেয়েটাকে বেশি চাপ দিয়ে ফেললো না তো বিয়ের জন্যে, যে ও পরিবারের চাপে পড়ে বিয়ে করে নিয়েছে। কিন্তু এখন অথইকে হাসি খুশি দেখে সেই মন খারাপটা নিমিষেই উড়ে গিয়েছে। আর তাছাড়া যতই হোক রুদ্রিক অথইকে ছাড়তে পারবে না। কখনোই পারবে না। অথইকে ভালোবাসে ও। প্রচন্ড রকম ভালোবাসে অথইকে। আর এখন তো নিজের নামে করে নিয়েছে। শুধু অপেক্ষা নিজের ভালোবাসা দিয়ে অথইর মনে ভালোবাসা সৃষ্টি করা। রুদ্রিকের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। ইহান, তোর বোনটা একদম পুরাই বাচ্চা। দেখ বাচ্চাদের মতো কেমন করছে। অনেক কিউট লাগছে দেখতে। হঠাৎ সাফাত বলে উঠল। সাফাতের কথাগুলো রুদ্রিকের কানে গিয়ে পৌঁছাতেই রুদ্রিকের চোয়াল শক্ত হয়ে গেল। রাগে হাত দুটো মুঠো করে নিল। ইহান ভয়ার্ত চোখে রুদ্রিকের দিকে তাকিয়ে। রুদ্রিকের যেই রাগ, না জানি রাগের কারণে হিতাহিত জ্ঞান হারিয়ে সাফাতকে টুসি রে না বসে। তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। বন্ধুত্বের মাঝে ফাটল ধরে যাবে। যেটা ইহান কখনো চায় না। তবে ও আগ বাড়িয়ে কিছু বলতেও চায় না। রুদ্রিকের উপর সবটা ছেড়ে দিয়েছে। ও এটাও জানে রুদ্রিক এমন কিছুই করবে না যাতে ওদের বন্ধুত্বের মাঝে ভুল বোঝাবুঝি হয়। এদিকে জেনি সাফাতের কথা শুনে বলল, এটাকে কোন অ্যাঙ্গেলে তোর কিউট মনে হচ্ছে? সরি টু সে ইহান, বাট তোর বোনকে পুরো ইডিয়টদের মতো লাগছে। এত বড় হয়েও কেউ এমন করে নাকি? ইহান রাগী চোখে তাকালো জেনির দিকে। দাঁত চিবিয়ে বলে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ জেনি। আর কি বললি, আমার বোনকে ইডিয়টদের মতো লাগছে?
বন্ধুদের সাথে হাসি ঠাট্টা আনন্দে মেতে থাকবে সবাই, এটাই তো স্বাভাবিক, তাই না? নাকি তোর মানে বন্ধুত্ব এটা যে সারাদিন কার বয়ফ্রেন্ড কি করলো, কার বয়ফ্রেন্ড কাকে কি গিফট করলো, কে কার সাথে রুমডেট করলো এইসব নিয়ে গসিপ করা? এইসব করলেই ভালো, তাই না? তবে তুই ভুল। সাবধান করে দিলাম, আর কোনোদিন আমার বোন সম্পর্কে এসব বলার আগে 10 বার ভাববি। আর তুই আমার বন্ধু দেখে বেঁচে গেলি। আমার জায়গায় অথই হলে তোকে এক থাপ্পড় দিয়ে বেহুশ করে ফেলতো। ইহান, তুই তোর স্টুপিড বোনটার জন্যে আমাকে বলতে পারলি? রুদ্রিক এইবার রাগীস্বরে বলে উঠল। কে স্টুপিড সেটা সময়ই বলে দিবে। আর তাছাড়া তুই ইহানের বোনের সম্পর্কে কতটুক জানিস, যে তাকে নিয়ে এইভাবে কটূক্তি করলি? ম্যানার্স শিখে নিস জেনি। আর না পারলে আমার কাছে আসিস, তোকে এমন স্পেশাল ক্লাস করে ম্যানার্স শিখিয়ে দিব যে তুই তা আর জীবনেও ভুলতে পারবি না। লাস্ট কথাগুলো দাঁতে দাঁত চেপে বলল রুদ্রিক। এদিকে জেনি ন্যাকাস্বরে বলে উঠল, তুমিও আমার সাথে এমন করলে? আমি আম্মুর কাছে বলে দিব। দেখো, আমাকে এইভাবে সবার সামনে তুমি ধমকিয়েছ। জাস্ট গো না। তুই মনে করিস তোর এই সস্তা থ্রেডে আরিহান রুদ্রিক মির্জা ভয় পেয়ে যাবে? যা ফুপির কাছে গিয়ে বিচার দে গিয়ে। পারলে আরো 2-4টা মিথ্যে বানিয়ে বলিস। রুদ্রিকের ধমকে জেনি ন্যাকা কান্না জুড়ে দিল। রুদ্রিক এইবার জোরে ধমক দিলে ও সেখান থেকে চলে যায়। রুদ্রিক মাথার পিছনে হাত দিয়ে চুল খামছে ধরল। তারপর করুণ স্বরে ইহানকে বলল, সরি ইয়ার, তুই রাগ করিস না। আসলে ফুপির কারণে ওকে কিছু বলতে পারি না। বুঝিসই তো, তাদের একমাত্র মেয়ে। কিছু বললে ও গিয়ে ফুপির কাছে বলে, আর ফুপি বাড়িতে এসে হৈহুল্লোড় করে বাবা আর দাদুর মাথা খেয়ে ফেলে। এই কারণে ওকে কিছু বলি না আমি। ইহান মৃদু হেসে বলে উঠল, ইটস ওকে। তুই যে অথয়ের সাপোর্টে এতটুক বলেছিস এতেই আমি খুশি। আর বাকিটা আমি বুঝি। ভুলে যাস না, এখন এটা আমার দায়িত্ব। ইহান হেসে মাথা দুলালো। এদিকে রুদ্রিকের কথা শুনে সাফাত ভ্রু কুঁচকে বলল, তোর দায়িত্ব মানে? কিসের দায়িত্বের কথা বলছিস? রুদ্রিক শীতল দৃষ্টি নিক্ষেপ করল সাফাতের দিকে। শান্ত কণ্ঠে বলল, জেনি যেহেতু আমার কাজিন, আর ও অন্যায় করেছে এভাবে ইহানের বোনকে কটূক্তি করে, আর ইহান আমার বন্ধু, সেই হিসেবে প্রতিবাদ করাটা আমার দায়িত্ব। আর বাকিটা সময় হলেই বুঝবি। এখন আর কথা প্যাচিয়ে লাভ নেই। ক্লাসে যেতে হবে। কেউ আর বেশি ঘাটাঘাটি করল না। রুদ্রিকের কথা সবাই একে একে ক্লাসের দিকে চলে গেল। ইহান যেতে নিয়েও থেমে গেল। রুদ্রিককে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, তুই যাবি না? আসছি, তুই যা। আচ্ছা, জলদি আসিস। হু। ইহান চলে যেতেই রুদ্রিক মোবাইল বের করে একটা মেসেজ লিখল, তারপর সেন্ড করে দিল একটা নাম্বারে। পরপর ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। এরপর দ্রুত পায়ে ক্লাসের দিকে চলে গেল। ভার্সিটির বড় মেহগনি গাছটার নিচে দাঁড়িয়ে পিহু একটা ছেলের সাথে কথা বলছে। বেশ হেসে হেসেই কথা বলছে। মাত্রই ভার্সিটিতে এসে পৌঁছেছে প্রিয়ান। দূর থেকে পিহু একটা ছেলের সাথে এভাবে কথা বলতে দেখে রাগে মাথা খারাপ হয়ে গেল। এইভাবে একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলার কি আছে? কই, তার সাথে তো কোনোদিন এইভাবে কথা বলেনি। ওর সাথে পারে শুধু খিটখিট করতে। প্রিয়ান রাগে হনহনিয়ে হাঁটা ধরল। একেবারে পিহুর সম্মুখে গিয়ে দাঁড়ালো। কথা বলায় ব্যস্ত পিহু হঠাৎ সম্মুখে এসে কাউকে দাঁড়াতে দেখে কথা বলা থামিয়ে দিল। নজর সেদিকে নিতেই প্রিয়ানকে দেখে ওর ভ্রুজোড়া কুঁচকে গেল। পরপর আবার দৃষ্টি সরিয়ে নিল। প্রিয়ানকে এমনভাবে ইগনোর করলো যেন এখানে প্রিয়ানের কোনো অস্তিত্বই নেই। এতে যেন প্রিয়ানের রাগের মাত্র আরও দ্বিগুণ হলো। পাশের ছেলেটাকে বিশাল ধমক ছুড়ে বলল, গেট লস্ট। 1 সেকেন্ডের মধ্যে এখান থেকে গায়েব হবে, নয়তো ফলাফল অনেক খারাপ হবে। ছেলেটা প্রিয়ানের এমন ধমকে কেঁপে উঠল। ভয়ে পরিমরি করে 1 সেকেন্ডের মধ্যে হাওয়া হয়ে গেল। এদিকে প্রিয়ানের কাণ্ডে রাগ হলো পিহুর। ও প্রিয়ানকে উদ্দেশ্য করে বিরক্তিভরা কণ্ঠে বলল, কি সমস্যা তোর? সব সময় আমার সাথে কেন লাগতে আসিস? শান্তি দিবি না আমাকে? এত জ্বালাস কেন? প্রিয়ান ওর ভং কর রকম লাল হওয়া চক্ষুদয় নিক্ষিপ্ত করল পিহুর দিকে। প্রিয়ানের এমন দৃষ্টিতে ঘাবড়ে গেল পিহু। প্রিয়ান অত্যন্ত চঞ্চল স্বভাবের একটা ছেলে।
সর্বদা হাসি খুশি থাকতে সে পছন্দ করে, তাই ওকে রাগান্বিত অবস্থায় খুব কম দেখা যায়। আর আজ প্রিয়ানকে এইভাবে রেগে তাকাতে দেখে পিহুর ভয় লাগছে। নিজের ভয়টাকে কোনোমতে নিজের মাঝে দমিয়ে রাখল পিহু। প্রিয়ানের উদ্দেশ্যে বলল, কি হলো তোর, এইভাবে তাকাচ্ছিস কেন? খপ করে পিহুর হাতটা চেপে ধরল প্রিয়ান। ভড়কে গেল পিহু। প্রিয়ান প্রচন্ড জোরে চাপ প্রয়োগ করে ওর হাতটা ধরেছে, ফলে অনেক ব্যথা অনুভব করছে পিহু। ব্যথা সহ্য করতে না পেরে ওর চোখের কোণে জল চলে এসেছে। পিহু কান্নামিশ্রিত কণ্ঠে বলে, কি করছিস প্রিয়ান, আমার ব্যথা লাগছে। প্রিয়ান আরেকটু সম্মুখে এগিয়ে গেল পিহুর। দাঁত খিচিয়ে বলল, আর আমার বুকে যেই ব্যথা লেগেছে সেই ব্যথা কিভাবে সারাবি? পিহু প্রিয়ানের এহেন কথাবার্তায় প্রচন্ড অবাক হচ্ছে। এটা সম্পূর্ণ অন্য প্রিয়ান, যাকে আজ প্রথম দেখছে পিহু। প্রিয়ান পিহুর হাতটা আরেকটু শক্ত করে ধরে ওকে টেনে নিজের আরো কাছে নিয়ে আসল। দুজনের মাঝে ইঞ্চিখানিক দূরত্ব। পিহুর হৃদস্পন্দন বেড়ে গেল। কেঁপে উঠল সর্বাঙ্গ প্রিয়ানের সান্নিধ্যে এসে। প্রিয়ান পিহুর কানের কাছে মুখ নামিয়ে নিল। প্রিয়ানের উত্তপ্ত নিঃশ্বাস পিহু ঘাড়ে এসে বাড়ি খেতেই চোখ খিচে বন্ধ করে নেয় পিহু। প্রিয়ান শক্ত গলায় বলে উঠল, অনেক কষ্টে নিজের রাগটা কন্ট্রোল করে আছি। আমার রাগ তুই সামলাতে পারবি না, তাই তোর ভালোর জন্যেই বলছি। আমি ছাড়া আর অন্য কোনো ছেলের সাথে যেন তোকে কথা বলতে না দেখি। আমার কথার খেলাফ করলে একদম জানে রে ফেলবো। কথাটা মাথায় ভালোভাবে ঢুকিয়ে নিস। কথাটা শেষ করে পিহুকে ছেড়ে দিয়ে দ্রুত পায়ে সেই স্থান ত্যাগ করল প্রিয়ান। প্রিয়ানের যাওয়ার পথের দিকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল পিহু। একটু আগের প্রিয়ানের কাণ্ডে প্রচন্ড রকম ঝটকা খেয়েছে সে। আপাতত ওর মস্তিষ্ক সবকিছুর হিসাব মেলাতে ব্যস্ত। শুভ্র জামায় পরিহিত নিশ্চুপ সিয়াকে আজ অন্যরকম লাগছে। মেয়েটার চোখে মুখে বিষাদের ছায়া। চোখ দুটো লাল টকটকে হয়ে ফুলে আছে। মনে হচ্ছে যেন কাল সারা রাত মেয়েটা একটুও ঘুমায়নি। এলোমেলো চুলগুলো কোনোরকম একটা পাঞ্চ ক্লিপ দিয়ে আটকানো। মুখে সামান্য একটু সাজসজ্জার ছোঁয়া নেই। আজ যেন মনে হচ্ছে সিয়া নিজেকে একটু বেশিই অবহেলা করেছে। তবুও যেন মেয়েটার মলিন মুখশ্রী জুড়ে মায়া উপচে পড়ছে। বাইকের উপর বসা অনেক অপলক চোখে সিয়াকে দেখে এসবে মনে মনে ভাবছিল, আচ্ছা, কাল কি মেয়েটাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে ও? নয়তো এত নিশ্চুপ তো সিয়া একেবারেই থাকে না। আজ এখানে আসার পর মেয়েটা টু শব্দ অবধি করেনি। কেমন যেন নিষ্প্রাণ চোখে আকাশ পানে তাকিয়ে আছে নির্নিমেষ। অনিকের ভিতরটা হাঁসফাঁস করতে লাগলো। বুকের বা পাশটায় চিনচিনে ব্যথা অনুভব করছে সে। সিয়ার সাথে একটুখানি কথা বলার তীব্র ইচ্ছা জাগ্রত হলো মনে। কিন্তু কিভাবে কথা বলবে? সিয়া কি এখন আর ওর সাথে কথা বলবে? ও যেই ব্যবহার করেছে মেয়েটা তো এখন ওকে ঘৃণা করে। ঘৃণা করাটাই তো স্বাভাবিক, তাই না? তুই যে সিয়াকে ভালোবাসিস এটা মেনে নে। নিজেও কষ্ট পাচ্ছিস, মেয়েটাকেও কষ্ট দিচ্ছিস। আকস্মিকভাবে ইহানের কথায় অনেক চমকে তাকায় ইহানের দিকে। ইহান মৃদু হাসল, ফের বলল, একবার সিয়াকে ভালোভাবে পরখ করে দেখে নে। গভীরভাবে পর্যবেক্ষণ কর, মেয়েটা তোর জন্যে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছে। তোর দেওয়া আঘাতে সিয়া আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিচ্ছে। দেখবি এইভাবেই মেয়েটা একদিন নিঃশেষ হয়ে যাবে। তখন কিন্তু চাইলেই আর সিয়াকে পাবি না। তাই বলছি, সময় থাকতে নিজের ভুলটা শুধরে নে। ইহানের কথায় বুক কাঁপছে অনিকের। সিয়ার কিছু হয়ে যাবে ভাবলেই দমটা বন্ধ হয়ে আসছে। তবে কি ইহানের কথাই ঠিক? ও কি সত্যিই ভালোবাসে সিয়াকে? মনের দ্বিধাদ্বন্দ্বে অনেক দিশেহারা হয়ে পড়ল। পলক ঝাপটে তাকালো সিয়ার দিকে। সাথে সাথেই যেন অনিকের দিশেহারা মনটা নিজ সুখের ঠিকানা পেয়ে গেল। সিয়ার দিকে তাকালেই অনেক শান্তি অনুভব করে। ইচ্ছে করে সারাটা দিন মেয়েটার দিকে তাকিয়ে থাকতে। এইগুলো যদি ভালোবাসা হয় তবে অনেক সত্যি সিয়াকে ভালোবাসে। না, এভাবে আর না। সিয়াকে আর কষ্ট পেতে দিবে না অনিক। জলদি সিয়াকে মনের কথা বলে ওকে নিজের মনের মাঝে লুকিয়ে রাখবে। অনিকের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ইহানকে উদ্দেশ্য করে বলল, থ্যাঙ্কস দোস্ত, মনের খেই হারানো এই আমিকে সঠিক পথ দেখিয়ে দেওয়ার জন্যে। ইহান প্রত্যুত্তরে শুধু মুচকি হাসল। ক্লাসে মন বসছে না অথইয়ের।
বারবার শুধু রুদ্রিকের দেওয়া মেসেজটার কথা মনে পড়ে যাচ্ছে। নিজেকে কিছুতেই শান্ত রাখতে পারছে না অথই। মনে মনে আবারও কালকের ঘটনা স্মরণ করল ও। কাল যখন ক্লাসে যাচ্ছিল এমন সময় ওর মোবাইলে একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসে। সচরাচর এমনটা ওর সাথে হয় না। অতটা ভাবলো না অথই। চট করে মেসেজটা ওপেন করলো। সেখানে লিখা, প্রিপেয়ার ইউরসেলফ পারফেক্টলি। আজকে তোমায় ছাড় দিয়েছি, কারণ কাল আকস্মিকভাবে আমাদের বিয়েটা হয়ে যাওয়ায় তুমি একটু ঘাবড়েছিলে। তাই ধাক্কাটা সামলে ওঠার জন্যে আজকের দিন মাফ। তবে এটা ভেবো না যে প্রতিদিন ছাড় দিব। প্রিপেয়ার ইউরসেলফ ফর আরিহান রুদ্রিক মির্জা, স পানিশমেন্ট মিসেস আরিহান রুদ্রিক মির্জা, ইউর হাজবেন্ড। গতকালকের এই লেখাগুলো পড়ে ঠিক কি রিয়েকশন দিবে বুঝতে পারিনি অথই। তবে রুদ্রিকের লিখা মিসেস আরিহান রুদ্রিক মির্জা লেখাটায় চোখ আটকে গিয়েছিল একদম। ভালো লাগায় মনটা ছেয়ে গিয়েছিল। সে রুদ্রিকের বউ। সত্যি তো, কিভাবে বিয়ের 2 দিন কেটে গেল বুঝতেই পারেনি অথই। রুদ্রিকও এই দুদিনে ওর সামনে অবধি আসেনি। সেটা যে ওকে একটু স্বাভাবিক পরিস্থিতিতে আসার জন্যে করেছে তা বেশ ভালো বুঝতে পেরেছে অথই। না, অথই আত লুকোচুরি খেলবে না। রুদ্রিক তো ওর স্বামী, ওর সম্মতিতেই বিয়েটা হয়েছে। অথই এখন মনে প্রাণে শপথ করে নিল রুদ্রিক আর ওর মাঝের সম্পর্কটাকে আর 5টা স্বামী স্ত্রীর সম্পর্কের ন্যায় স্বাভাবিক করে তুলবে। আর সেটা এইভাবে দূরে দূরে থাকলে কোনোভাবেই হবে না। যত দুজন দুজনার কাছাকাছি থাকবে, একান্তে সময় কাটাবে, তবেই না অনুভূতিরা এসে হানা দিবে মনের দুয়ারে। অথই আর ঘাবড়ালো না। নিজেকে প্রস্তুত করে নিল রুদ্রিকের অর্ধাঙ্গিনী হয়ে ওঠার জন্য। তাই ক্লাস শেষে বন্ধুদের কাছ থেকে বিদায় নিল অথই। সময় প্রথমে অথইয়ের বেশ মজা উড়িয়েছে। হাসি ঠাট্টা শেষে অথই বন্ধুদের কাছে নিজের মনের কথা ব্যক্ত করল। সবাই অথইয়ের কথা শুনে বেশ খুশি হলো। যাক, মেয়েটা তবে বুঝতে শিখেছে সম্পর্কের গুরুত্ব। অথই ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। রুদ্রিক ওকে তৈরি থাকতে তো বলেছে, কিন্তু ও এখন যাবেটা কোথায়? এই লোক কোথায় আছে কে জানে। ও কি একটাবার রুদ্রিককে মেসেজ করবে? মেসেজ করে জিজ্ঞেস করে নিবে সে কোথায়? অথই ব্যাগ থেকে মোবাইলটা বের করে রুদ্রিককে মেসেজ লিখতে ব্যস্ত হয়ে গেল। সম্পূর্ণ ধ্যান মোবাইলে থাকায় সামনের কিছুই খেয়াল নেই অথইয়ের। আকস্মিক কারো সাথে প্রচন্ড জোরে ওর বাহুতে ধাক্কা লাগলো। হাত থেকে ফোনটা ছিটকে পড়ে গেল অথইয়ের। সাথে সাথে ব্যথায় আর্তনাদ করে উঠল। ব্যথায় চোখে পানি এসে পড়েছে। ব্যথাযুক্ত স্থানে নিজের হাতের দ্বারা ঢলতে লাগলো অথই। নিজেকে শক্ত রাখলো অথই। সামান্য ব্যথায় ফ্যাচফ্যাচ করে কান্না করার মতো মেয়ে অথই না। নিজেকে সামলে নিল ও। এখানে সম্পূর্ণ দোষ ওর নিজের। তাই অযথা ঝামেলা করার প্রশ্নই আসে না। অথইয়ের ভাবনার মাঝেই সেই ব্যক্তিটি ঘাসের উপর পড়ে থাকা অথইয়ের মোবাইল ফোনটা উঠিয়ে ওর দিকে বাড়িয়ে দিল। বলল, এক্সট্রিমলি সরি মিস। আমি ইচ্ছে করে ধাক্কাটা দেয়নি। অথই তাকিয়ে দেখলো একটা ছেলে হাসি মুখে ওর দিকে মোবাইলটা বাড়িয়ে দিয়ে আছে। ছেলেটার পিছনে আরো 2-4 জন ছেলে। হয়তো বন্ধুবান্ধব হবে। ছেলেটার বয়স বেশি না, এই রুদ্রিকের মতোই হবে। ফর্সা মুখশ্রী, লম্বা চওড়া, দেখতে বেশ ভালোই। তবে এতে অথইয়ের কিছু যায় আসে না। ও ছেলেটার হাত থেকে মোবাইল ফোনটা নিয়ে নিল। ভদ্রভাবে বলে উঠল, আপনাকে সরি বলতে হবে না। এখানে সুসম্পূর্ণ দোষটা আমার। আমি মোবাইলের দিকে তাকিয়ে হাঁটছিলাম, তাই আমি ক্ষমা চাচ্ছি আপনার থেকে। আই এম সরি। ছেলেটা মুচকি হেসে বলল, ইটস ওকে মিস। সুন্দরীদের 100টা ভুল অনায়াসে মাফ করা যায়। কি ঠিক বললাম তো মিস? অথইয়ের কথাটা পছন্দ হলো না মোটেও। তবুও জোরপূর্বক হেসে বলল, ভুল করলে তাকে শাস্তি অবশ্যই পেতে হবে। তবে যদি সেটা হয় ইচ্ছাকৃত। অনিচ্ছাকৃতভাবে করলে তাকে ক্ষমা করা যায়। কিন্তু সেটা 1বার, 2বার, 3বার। চতুর্থবারের সময় সেই ভুলের ক্ষমা আর হয় না। এখন আসি। আর হ্যাঁ, একটা কথা মিস না মিসেস। ছেলেটা অথইয়ের লাস্ট বাক্যটায় অবাক হলো। অথইয়ের দিকে অবাক চোখে তাকিয়ে। এদিকে অথই 2 পা বাড়াতেই হঠাৎ একটা ছেলে এসে দাঁড়ালো ওর সামনে। এভাবে সামনে আসায় অথই বেশ বিরক্ত হলো। ও ভ্রু কুঁচকে তাকিয়ে
ছেলেটা তা বিন্দুমাত্র আমলে নিল না। দুঠোঁট প্রসারিত করে চওড়া হাসি দিয়ে বলল, ভাবি আমার সাথে আসুন। ভাই আপনাকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। অথয়ের আর বুঝতে বাকি রইল না ছেলেটা কোন ভাইয়ের কথা বলছে। তাই চুপচাপ ছেলেটার পিছু পিছু পা বাড়ালো। এদিকে অথয়ের যাওয়ার পথে তাকিয়ে থাকা সেই ছেলেটি হঠাৎ নিজের সাথে দাঁড়িয়ে থাকা আরেকটা ছেলেকে বলে ওঠে, মেয়েটার সম্পূর্ণ ডিটেইলস আমার চাই। আর ওই যেই ছেলেটা আসল, যতদূর জানি ওটা রিফাত। এই রিফাত তো একজনকেই ভাই ভাই করে মুখে ফেনা তুলে ফেলে। সবকিছুর তথ্য নিয়ে আসবি। আই ওয়ান্টস টু নো এভরি ইঞ্চ অ্যাবাউট হার। হয়ে যাবে তুই যা বলছিস রিয়ান। রিয়ান নামক ছেলেটা এখনো তীক্ষ্ণ চোখে অথয়ের যাওয়ার দিকে তাকিয়ে আছে একইভাবে। ভার্সিটির পিছনে রয়েছে একটি ছোট নদী। সময়টা তখন ঠিক সকাল গড়িয়ে দুপুর নামার পথে। ক্লান্ত সূর্যটা হেলে পড়তে শুরু করেছে পশ্চিম আকাশে। জলে চোখ ফেরালেই তীক্ষ্ণ আলোর ঝলকানির দৃশ্য। আকাশের রক্তিম রঙে নদীর জল যেন রঙিন হয়ে উঠেছে। নদীর বুকে খেলা করছে জোয়ার ভাটার স্রোত, যে স্রোতের কুলকুল ধ্বনিতে তৈরি হয়েছে ঢেউ। ঢেউয়ের আঘাতে নদীর পার উত্তপ্ত হয়ে উঠেছে। এদিকে সূর্যের চিকচিক আলো যেন ঢেউয়ের সঙ্গে সখ্য গড়ে তুলেছে। ঝিলিমিলি ঢেউ খেলানো সেই সোনারঙের জলে নৌকা ভেসে যাওয়ার দৃশ্য যেন সবাইকে যেন মুগ্ধ করবে সবাইকে। নদীর পাড়ে রয়েছে ঘাসের সমারোহ। সেখানে একটা ভাঙা গাছের অংশ পড়ে রয়েছে। সেই গাছের অংশেই বসে রয়েছে রুদ্রিক। একটু আগেই রিফাত নামের ছেলেটি অথইকে এখানে নিয়ে এসে তৎক্ষণাৎ এখান থেকে প্রস্থান করে। অথই কিছু বলারও সুযোগ পায়নি। রুদ্রিক আজ ধূসর রঙের শার্ট গায়ে জড়িয়েছে, তার সাথে কালো ডেনিম প্যান্ট। রুদ্রিকের সিল্কি চুলগুলো বাতাসের দাপটে উড়ছে, ফলে তা এলোমেলো হয়ে আছে। রুদ্রিককে পিছন থেকে দেখতেই ভীষণ আকর্ষণীয় লাগছে অথইয়ের কাছে। শুকনো ঢোক গিলছে অথই। কেমন যেন লাগছে ওর। কেমন একটা ভয়, জড়তা, লজ্জা, সংকোচবোধ কাজ করছে ওর মাঝে। কই আগে তো অথইয়ের এমন কিছু অনুভব হয়নি। তাহলে আজ কেন ওর এমন লাগছে? ওর ভাবনায় ব্যাঘাত ঘটে রুদ্রিকের গম্ভীর স্বরের কারণে। এমন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকার জন্যে কি ডেকেছি আমি? রুদ্রিকের এমন কথায় নাক মুখ কোচকালো অথই। এই লোক ভালো হবার নয়। নিজের অ্যাটিটিউড তার সবখানে দেখানো চাই। এদিকে অথইয়ের নড়চড় না দেখে রুদ্রিক ফের বলল, কি হলো তোমার? আসছো না কেন? এখন কি আমার কোলে করে এখানে আনতে হবে তোমাকে? অবশ্য এতে আমার কোনো প্রবলেম নেই। তুমি চাইলে আমি তোমায় কোলে নিতেই পারি। রুদ্রিকের কথায় অথই হতবাক। রুদ্রিক যে ওকে অনায়াসে এসব কথা বলে ফেলবে ভাবতে পারিনি ও। অথই আর দেরি করল না। ধীর পায়ে কদম ফেলে রুদ্রিকের কাছে গিয়ে দাঁড়ালো। রুদ্রিকের নজর সোজা নদীর ঢেউতোলা পানির দিকে। অথই চোখ পিটপিট করে তাকালো রুদ্রিকের দিকে। চটপটে কণ্ঠে বলল, কি শাস্তি দিবেন আমায়? যা করার তাড়াতাড়ি করুন। বাড়ি ফিরতে হবে আমায়। রুদ্রিক অথইয়ের কথায় শান্ত চোখে তাকালো অথইয়ের দিকে। রুদ্রিকের শীতল দৃষ্টি অথইয়ের মুখশ্রী পর্যবেক্ষণ করছে যেমন। অথই নড়েচড়ে উঠল। রুদ্রিকের এহেন শীতলতা ভরপুর দৃষ্টি অথই নিতে পারছে না, একদম পারছে না। রুদ্রিক ভরাট গলায় বলে উঠল, আমার দেওয়া শাস্তির জন্যে তুমি প্রস্তুত? হ্যাঁ। রুদ্রিকের প্রশ্নে থেমে থেমে উত্তর দেয় অথই। রুদ্রিক ঠোঁটের কোণ প্রসারিত করে হাসল। তারপর বলে উঠল, ঘাসের উপর বসো। রুদ্রিকের এই এক বাক্যের কথাটা ঠিক ঠাউর করতে পারল না অথই। জিজ্ঞাসূচক চোখে তাকিয়ে থেকে বলল, মানে? ঠিক বুঝলাম না। মানে এই ঘাসের উপর বসো কেন? এত প্রশ্ন করো কেন? ধমকে উঠল রুদ্রিক। রুদ্রিকের আকস্মিক ধমকে ঘাবড়ে গেল অথই। তড়িঘড়ি করে বসে পড়ল ঘাসের উপর। অথই নিজেও বুঝতে পারল না আশ্চর্য। সে রুদ্রিকের ধমকে ভয় কেন পাচ্ছে? অথই তো এত ভীতু না। তবে আজ কেন ভয় পেল? অথই চুপচাপ ঘাসের উপর বসে ঘাসের পাতাগুলো ছিঁড়তে লাগলো। নিজের উপর নিজেই বিরক্ত সে। এত কেন নার্ভাস লাগছে ওর? অথইকে চরম আশ্চর্যের ধাপে পৌঁছে দিয়ে রুদ্রিক ঠাস করে অথইয়ের পাশে বসে পড়ল। তারপর বিনা বাক্যে অথইয়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। চোখজোড়া বন্ধ করে আদেশের সুরে বলল, মাথায় হাত বুলিয়ে দেও। অথই পুরো হা করে আছে।
ওর সাথে ঠিক কি হলো ও বুঝতে বেশ বেগ পেতে হলো ওকে। অথইয়ের সারা শরীর কাঁপছে, হৃৎপিণ্ড কাঁপছে অস্বাভাবিকভাবে, পাথরের মতো জমে গিয়েছে ও যেন। ইহান, প্রিয়ান আর আহিদ বাদে আজ প্রথম কোনো ছেলে ওর এতটা কাছে এসেছে। অথইয়ের গলা শুকিয়ে গিয়েছে। অথইকে চুপ করে বসে থাকতে দেখে রুদ্রিক চোখ বন্ধ থাকা অবস্থাতেই শীতল কণ্ঠ বলল, কি হলো? এক কথা কতবার বলবো আমি? অথই একের পর এক শুকনো ঢোক গিলে গলা ভিজানোর চেষ্টা করল। হার্ট এত জোরে জোরে বিট করছে যে মনে হয় আশেপাশের মানুষগুলোও শুনতে পাবে। অথই কাঁপতে থাকা হাতটা রুদ্রিকের চুলে ছুঁয়ে দিল। সাথে সাথে আবেশে চোখ বন্ধ করে নিল অথই। ভালো লাগায় মনটা ভরে গিয়েছে। অদ্ভুত এক শিহরণ বয়ে গেল ওর সারা শরীর জুড়ে। পায়ের তলা শিরশির করছে। নাম না জানা অনুভূতির বেড়াজালে বাজেভাবে আটকে যাচ্ছে অথই। তলিয়ে যাচ্ছে এক অজানা সমুদ্রে, যেখানে একমাত্র ঠাঁই যে রুদ্রিক তা বুঝতে মোটেও অসুবিধে হলো না ওর। আচ্ছা, বিয়ের বন্ধনটা কি এতই মজবুত যে মাত্র কবুল বলার মাধ্যমেই বিপরীত মানুষটার প্রতি অল্প সময়ের ব্যবধানে মায় জড়িয়ে যায়? মানুষটাকে খুব কাছের মনে হয়, একান্ত নিজের ব্যক্তিগত কেউ, যে সবসময় ওর সবটা জুড়ে থাকবে, ওর একমাত্র ভরসাস্থল, শান্তির স্থান, নিরাপদ স্থান। রুদ্রিককেও ওর কাছে ঠিক এমনই লাগছে। অতি কাছের কেউ, যাকে সে চোখ বন্ধ করে বিশ্বাস, ভরসা করতে পারবে, নিজেকে বিলীন করে দিতে পারবে লোকটার কাছে। এত অল্প সময়ের ওর মনে এমন অনুভূতি সৃষ্টি হয়ে যাবে তা অথই ভাবতেই পারেনি। অথই গাঢ় দৃষ্টি নিক্ষেপ করল রুদ্রিকের দিকে। মাথা ভর্তি লোকটার সিল্কি চুল, ঘন কালো ভ্রু জোড়া খুব নিখুঁত। বন্ধ করে রাখা চোখ দুটোও যেন অসম্ভব সুন্দর লাগছে ওর কাছে। লোকটার চোখের পাপড়িগুলো কি সুন্দর ঘন কালো আর লম্বা। ও মেয়ে হয়েও ওর চোখের পাপড়িগুলো এত সুন্দর না। খাড়া নাকটার ঠিক মাঝ বরাবর একটা তিল আছে রুদ্রিকের। তিলটায় আলতো করে ছুঁয়ে দেওয়ার ইচ্ছে জাগলো ওর মনে। অথই বিড়বিড় করল, এই তিলটা এত সুন্দর কেন? আমার যে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। পরমুহূর্তেই নিজের ভাবনায় নিজেই হতবাক অথই। এতটা নির্লজ্জ চিন্তাভাবনা কিভাবে আসে ওর মাথায়? অথইয়ের চোখ যায় ওই পুরু ঠোঁটটার দিকে। সিগারেটের আগুনে পড়ে যাওয়া ওই কালচে ঠোঁটজোড়ার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না অথই। বেসামাল হয়ে যাচ্ছে ও। এই শক্তপোক্ত দেহির অধিকারী সুদর্শন লোকটা ওর সম্পূর্ণ অস্তিত্বকে এলোমেলো করে দিচ্ছে। নিজেকে সামলানো যেন দায় হয়ে পড়েছে। নিজের বেহায়াপনায় অথইয়ের সারা মুখশ্রী জোরে লজ্জার লাল আভা ছেয়ে গেল। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিল অথই। নিজেকে সামলানোর চেষ্টা করতে লাগলো। কিন্তু রুদ্রিক তা হতে দিলে তো? আমি মানুষটা যেখানে সম্পূর্ণ তোমারই, সেখানে আমাকে ছুঁয়ে দেওয়ার ইচ্ছাটুকু দমিয়ে রাখার কোনো মানে নেই অথই। রুদ্রিকের আচমকা বলা এহেন কথায় শ্বাস আটকে গেল অথইয়ের। লোকটা কি তবে ওর কথা শুনে ফেলেছে? লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো অথই। এ কি সর্বনাশ হয়ে গেল তার! রুদ্রিক অথইয়ের কোল থেকে মাথা তুলে উঠে বসল। প্রগাঢ় দৃষ্টি নিক্ষেপ করল অথইয়ের দিকে। অথইয়ের সারা দেহ শিরশির করছে রুদ্রিকের ওই দৃষ্টির কবলে পড়ে। এভাবে কেন তাকাচ্ছে লোকটা? লোকটা এমন চাহনি অথই সহ্য করতে পারছে না, একদমই পারছে না। ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, তোলপাড় হচ্ছে ওর বক্ষপিঞ্জরের মধ্যে। সেটা কি বুঝতে পারছে না লোকটা? রুদ্রিক কণ্ঠে মাদকতা মিশিয়ে ধীর কণ্ঠে বলে উঠল, আই এম ইউরস অথই, জাস্ট অনলি ইউরস। ইউ ক্যান টাচ মি হোয়েনেভার ইউ ওয়ান্ট। ইউ হ্যাভ ফুল রাইটস। আই এম ইউর হাজবেন্ড। একটু থেমে রুদ্রিক ফের বলে, তোমার যখন ইচ্ছে হবে তুমি শুধু ছুঁয়ে দিবে আমায়, আর আমি অনুভব করব তোমায়। অথইয়ের মুখশ্রী জুড়ে লজ্জা রক্তিম আভা ছড়িয়ে পড়েছে। রুদ্রিকের বলা প্রতিটা বাক্য ওর শ্রবণেন্দ্রিয় ভেদ করে ঠিক হৃৎপিণ্ড বরাবর গিয়ে লাগছে। ঝংকার তুলছে লোকটার বলা প্রতিটা শব্দগুচ্ছ। মনটাকে নতুন অনুভূতিরা আরো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে ওকে, যেখান থেকে অথই বোধ হয় আর এই ইহজন্মে ছাড়া পাবে না। মনের বাগানে ভালো লাগার প্রজিপ্রতিরা এদিক সেদিন ডানা ঝাপটে উড়াউড়ি করে বেড়াচ্ছে, যাদের নিয়ন্ত্রণ করা দায় ঠেকেছে অথইয়ের। তবে কি সে এই সামনে বসা মানুষটার মাঝে নিজেকে হারিয়ে ফেলল? রুদ্রিক হঠাৎ গভীর কণ্ঠে ডেকে উঠল, অথই, জ
জি বলুন। অথই রুদ্রিকের দিকে তাকালো না। সেই সাধ্য যে এখন ওর মাঝে নেই। আমি তোমার কে হই অথই? রুদ্রিক আবেগমিশ্রিত কণ্ঠে কথাটা বলে উঠল। অথই রুদ্রিকের প্রশ্নে কি উত্তর দিবে? গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। মনে হচ্ছে কেউ যেন ওর গলা চেপে ধরে আছে। বহু কষ্টে অথই কাপা গলায় বলল, আ আপনি আমার স্বামী। মেনে নিয়েছো আমায় নিজের স্বামী হিসেবে? অথই এইবার পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল অথই। লজ্জাটুকু সরিয়ে রাখল। রুদ্রিকের চোখে চোখ ফেকে অকপটে বলল, তিন কবুল বলে আপনাকে আমার স্বামীর স্থান দিয়েছি। নিজেকে আপনার নামে করে দিয়েছি। আমার অস্তিত্বকে আপনার করে দিয়েছি। আমার ধ্যান, জ্ঞান, পরিচয় সবটা আপনার মাঝে নিবন্ধ। সেই সম্পূর্ণ আমিটাকে তিন কবুল বলে আপনাকে দিয়ে দিয়েছি। এত কিছুর পরেও আপনি এই প্রশ্ন কিভাবে করেন? আপনার কি মনে হয় আমি কি অবলা মেয়েদের মতো, যে পরিবারের চাপে পড়ে বিয়ে করে নিবে? এতদিনে আমাকে দেখে এইটুকু নিশ্চয়ই জেনেছেন যে জাফরিন অথইকে কেউ কখনো জোর করতে পারবে না। সে যা করুক আর যাই সিদ্ধান্তই নেক না কেন ওটা সম্পূর্ণ ওর নিজের ইচ্ছেতে হয়। কারো জোর জবরদস্তি আমার উপর চলে না। অত্যন্ত সাহসের সাথে কথাগুলো পরপর বলে ফেলল অথই। রুদ্রিকের ওই প্রশ্নটায় কেন যেন খুব রাগ হয়েছে অথইয়ের। অথই নদীর পানির দিকে তাকিয়ে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত রাখতে চেষ্টা করল। যতই রেগে যাক, রুদ্রিক ওর স্বামী। আর স্বামীর সাথে বেয়াদবি অথই করবে না। ও দেখে এসেছে ওর মা ওর বাবাকে ঠিক কতটা সম্মান করে। আর ওর বাবা ওর মাকে ঠিক এই কারণেই এতটা ভালোবাসে আর সম্মানও করে। অথইয়ের বোঝার বয়স হতে ওর বাবা মাকে কোনোদিন ঝগড়া করতে দেখেনি। এখন তাদের থেকে আড়ালে যদি করেও থাকে তবে সেটা খুব সাময়িক। কারণ অথইয়ের বাবা আর মা দুজন দুজনের সাথে এক মুহূর্ত কথা না বলে থাকতে পারবে না। তাই অথই নিজেও চায় ও সম্পূর্ণ ওর মায়ের মতো হতে। নিজের স্বামীকে ওর সবটা দিয়ে ভালোবাসতে। সব থেকে বেশি যেটা সেটা হলো ও সম্মান করবে। আর বিপরীত মানুষটাও যেন ঠিক ওর বাবার মতো যেন হয়। ওর বাবা যেমন ওর মাকে ভালোবাসে, সম্মান করে, ওর স্বামীও যেন ঠিক একইভাবে ওকে ভালোবাসায় মুড়িয়ে রাখে, সবসময় সম্মান দেয় যেন। আর রুদ্রিকের মাঝে সেই সত্তাটুকু খুব করে খুঁজে পায় অথই। নিজের অনুভূতিগুলোকে সামলাতে পারছে না অথই। তাই চট করে উঠে দাঁড়ালো। দৃষ্টি এদিক সেদিক ছড়িয়ে বলে, অনেক দেরি হয়ে গিয়েছে। মা চিন্তা করবে আমার জন্যে। আমি এখন যেতে পারি। রুদ্রিকও উঠে দাঁড়ালো। প্যান্টের পকেটে হাত রেখে টান টান হয়ে বলে, হু, তবে আমি পৌঁছে দিব। কোনো প্রকার নাকচ করল না অথই। রুদ্রিকের কথাই মেনে নিল। ঘাড় কাত করে সম্মতি জানিয়ে বলে, জি চলুন তাহলে। রুদ্রিককে না করার কোনো কারণ নেই। এমন না যে ও একা যেতে পারে না। অথই সবই পারে। তবে যেখানে ওর স্বামী চাইছে ওকে নিজে পৌঁছে দিবে, সেখানে দ্বিমত করার কোনো স্পেসিফিক কারণ নেই। আর ওকে নিরাপদে রাখা রুদ্রিকের দায়িত্ব। তাই রুদ্রিকের দায়িত্ব রুদ্রিককে পালন করতে দিল অথই। এদিকে অথইয়ের এক একটা কথায় আর কাণ্ডে রুদ্রিকের মনে যে কি তোলপাড় সৃষ্টি হচ্ছে সেটাও কাউকে বলে বোঝাতে পারবে না। মেয়েটা এত বুদ্ধিমতী, সব কিছু ইজিলি হ্যান্ডেল করে নেয়। এই জন্যেই তো এই মেয়েটাকে এত ভালোবাসে রুদ্রিক। আজ আবারও অথইয়ের এই চমৎকার ব্যক্তিত্বের প্রেমে পড়ল রুদ্রিক। রুদ্রিক যে ঠিক কতবার ওর সামনে দাঁড়ানো ওর অর্ধাঙ্গিনী ফুপোর প্রেমে পড়েছে সেটা গুণে শেষ করা যাবে না। রুদ্রিকের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে একটা হাত অথইয়ের দিকে বাড়িয়ে দিয়ে বলে, অনুমতি আছে? অথই এই কথায় ওর দিকে তাকালে রুদ্রিক চোখের ইশারায় ওর হাত দেখায়। মানে হাত ধরার অনুমতি চাইছে রুদ্রিক। অথই হাসল। ওই হাসিতে যেন রুদ্রিকের হৃৎপিণ্ড ওফো র হয়ে গেল। কারো হাসিটাও বুঝি এত মারাত্মক হয়? মানুষকে বেসামাল করে দিতে পারে মুহূর্তেই। অথই নিজের হাতটা রুদ্রিকের হাতের মাঝে দিয়ে তা আঁকড়ে ধরল। লজ্জা লাগছে ওর। মাথা নিচু করে নিল অথই। বাতাসের তোড়ে এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে বলল, অধিকার আছে আপনার। রুদ্রিকের মনপ্রাণ জড়িয়ে গেল অথইয়ের এই এক বাক্যে। অতি যত্নে অথইয়ের নরম তুলতুলে হাতটা ওর শক্তপোক্ত হাতের মাঝে আবদ্ধ করে নিয়ে হাঁটতে শুরু করল। অথই রুদ্রিকের পায়ে পা মিলিয়ে হাঁটছে।
বেশ ভালো লাগছে ওর। ভার্সিটি পুরো খালি হয়ে গিয়েছে, শুধু 3-4 জন ছেলে আছে। রুদ্রিক অথৈকে নিয়ে ওর বাইকের সামনে আসল। রুদ্রিক অথৈকে ছেড়ে দিয়ে ওর বাইকে উঠে বসল। বাইক স্টার্ট দিয়ে বলে উঠল, উঠো পড়ো। অথৈ বাইকে উঠে বসল, তারপর এক হাত রাখল রুদ্রিকের কাঁধে। রুদ্রিক মুচকি হাসল, তারপর সাকরে বাইক চালিয়ে চলল। পথের মধ্যে কেউ কারো সাথে কথা বলল না, শুধু দুজন দুজন খুব করে একান্তে মনের মাঝে অনুভব করে গেল। অথৈদের বাড়ির সামনে বাইক থামতেই অথৈ বাইক থেকে নেমে দাঁড়ালো। বাইকে বসা রুদ্রিকের উদ্দেশ্যে কোমল স্বরে বলে, বাড়িতে আসুন। এভাবে শ্বশুরবাড়ির সামনে থেকে চলে যাবেন, বিষয়টা খারাপ দেখায়। রুদ্রিক বাঁকা হেসে অথৈয়ের কথার জবাব দেয়, যেদিন বউকে নিজের বাড়ি তুলব, এরপরেই নিজের শ্বশুর বাড়ি আসবো ভেবে বলছেন তো? এসব ব্যাপারে কিন্তু একদম গ্যারান্টি দেওয়া যায় না। এইবার যেন থেমে গেল রুদ্রিক। আসলেই তো, যদি অথৈ রুদ্রিককে ভালোবেসে ফেলে, তাহলে কিভাবে নিজেকে আটকাবে রুদ্রিক? তখন যে নিজেকে নিয়ন্ত্রণে রাখা বড্ড কঠিন হয়ে পড়বে। এখনই তো মন চায় মেয়েটাকে 24 ঘন্টা কলি যার ভিতর ঢুকিয়ে রাখতে। আর যখন অথৈ ওকে পূর্ণ অধিকার দিবে, ওর ভালোবাসায় ধরা দিবে, তখন যে নিজেকে সামলাতে পারবে রুদ্রিক? এলোমেলো ভাবনা নিয়ে রুদ্রিক বলল, শুধু এটুকু শুনে রাখো, যেদিন তোমার মনের ঘরে প্রবেশ করতে পারবো, সেদিনই এই বাড়িতে আসবো। এই কথার খেলাফ রুদ্রিক কোনোদিন করবে না। আচ্ছা, হ্যাঁ, এখন যাও বাড়িতে। অথৈ মুচকি হাসি রুদ্রিককে উপহার দিয়ে বাড়ির ভিতরে চলে গেল। ওকে ঠিকঠাক মতো পৌঁছাতে দেখে তবেই রুদ্রিক বাইক স্টার্ট করে ওর গন্তব্যের উদ্দেশ্যে চলবে। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। এরকম নতুন গল্প পেতে চ্যানেলের পাশে থাকুন। আপনাদের ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন। এই গল্পের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন। ধন্যবাদ।